বাংলাদেশের ইতিহাসে বিএনপির মতো এত অদক্ষ, অযোগ্য, ব্যর্থ এবং ফালতু সরকার কখনো আসেনি। দিস ইজ ফর দি ফার্স্ট টাইম। বাংলাদেশের ভাগ্যাকাশে কালো মেঘ। আমরা একটা দুর্ভাগা জাতি, যে এই জাতির কপালে এমন একটা সরকার জুটেছে, এর চাইতে অপদার্থ কোন সরকার আর হতে পারে না। স্টুপিড সরকার, কোনো যোগ্যতা নাই দেশ চালানোর। এরা পারে শুধু চাঁদাবাজি করতে, 10% খেতে। এরা ঠিক মতো বিদ্যুতের সংযোগ দিতে পারে না, শুধু খাম্বা লাগাতে পারে। আপনি অবাক হবেন, আশ্চর্য হবেন যে কি করছে এরা, কতটুকু ফালতু সরকার। বাংলাদেশে যদি বিএনপি নামের কোনো দল না থাকতো, বাংলাদেশে এতদিন সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া হয়ে যেত। বাংলাদেশে যদি আওয়ামী লীগের মতো ফেসিস্ট এরকম আরো দু একটা থাকতো, হয়তোবা অনেক মানুষকে গুম খুনের শিকার হতে হতো, কিন্তু বাংলাদেশে অ্যাটলিস্ট উন্নয়ন হতো। যদিও একজন মানুষের জীবনের চাইতে বাংলাদেশকে জাপান বানানোর গুরুত্ব আমাদের কাছে কম। মানুষের জীবন সবার আগে, মানবাধিকার সবার আগে, ভুল বুঝবেন না কেউ। কিন্তু আমি যোগ্যতা, দক্ষতা নিয়ে আলোচনা করছি। দেশ চালাতে হলে যোগ্যতা লাগে, দক্ষতা লাগে, নইলে আপনি দেশ চালাতে পারবেন না, নেতৃত্ব দিতে পারবেন না। আপনি একটা কোম্পানি করবেন, সবাই তো ব্যবসা করতে পারে না, সবাই তো ব্যবসা প্রতিষ্ঠান চালাতে পারে না। অযোগ্য লোককে দায়িত্ব দিলে তারা সবকিছু মাখিয়ে ফেলে, তারা ধ্বংস করে ফেলে। আর যারা যোগ্য লোক, ঠান্ডা মাথার লোক, ক্রিয়েটিভ লোক, মেধাবী লোক, যে কোনো পরিস্থিতিতে সিদ্ধান্ত নিতে পারেন, ক্রাইসিস ম্যানেজ করতে পারেন, যাদের মধ্যে সততা আছে, তারা শাইন করে, তারা ব্যবসা করে। আমার ভাইদের লুঙ্গি আর প্যান্ট খুলে খুলে দেখতো, তারা হিন্দুরা মুসলমান, হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধিয়ে দিয়ে দেশের ভিতর একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য কাজ করছে একদল অমুসলিম মানুষ, বাংলাদেশ বিরোধী একদল বাংলাদেশ বিরোধী, যারা কোনোদিন বাংলাদেশটাকেই চায়নি, যারা 1971 সালে আমার দেশের স্বাধীনতা চায়নি, যারা 1971 সালে আমার ভাইদের লুঙ্গি আর প্যান্ট খুলে খুলে দেখতো, তারা হিন্দুরা মুসলমান। তারেক রহমান অলরেডি রাষ্ট্র চালাইতে ব্যর্থ হয়েছেন। এখন যতটুকু হবে রাষ্ট্র হলো নষ্টের দিকে যাবে। এখন আমাদেরকে বলবে তাহলে তারেক রহমান কি এখন গেলে, একটা ইলেক্টেড গভর্নমেন্ট হলো 4 মাস গিয়েছে, ওকে আরো 6 মাস সময় দিতে হবে, 2 বছর সময় দিতে হবে। আরে ভাই, আপনার বুকে ও ছুরি মারতেছে হলো এই সরকার, আর আপনি বলতেছেন আরো 2 বছর আমি ছুরি খাই হলো। এটা কি কারবালারের ঘটনা নাকি যে ঠিক আছে ছুরি মারতেই থাকুক হলো বুকের মধ্যে? লিটারালি এখানে প্রত্যেকটা মানুষের বুকে ছুরি পড়তেছে। আপনি তাকে হলো 2 বছর আপনি ছুরি খাইতে ইচ্ছুক। এখানে কিছু বামপন্থী আমাদের সো কল, ওনারা হলো বাম জিনিসটাই, শব্দটা হলো বিকৃত করে দিয়েছেন। তারা আমাদেরকে হলো বলতেছে এখানে জামাতকে ঠেকানোর জন্য হলো আমার বুকে আমি ছুরি খাইতে প্রস্তুত আছি। তাহলে আপনার দাঁড়াইতে কোথায় সমস্যা? আপনি দাঁড়ান, জামাত খারাপ ঠিক আছে, 11 দলীয় জোট খারাপ, আপনি দাঁড়ান। আপনি দেখেন না যে আপনার সামনে এতগুলা বোনের দর্শন হচ্ছে? আপনি দেখেন না পুশিং চলতেছে? আপনি দেখেন না ব্যাংক ব্যবস্থা লোপাট হচ্ছে? আপনি দেখেন না ক্যাম্পাসে ধান লাগা স্লোগান দিচ্ছে? আপনি দেখেন না যেখানে আমাদের এসএমই বিজনেসম্যান আছে তারা পথে বসে যাচ্ছে? আপনি এখানে দেখেন না যে আমাদের বে অফ বেঙ্গলে হলো বিদেশি হলো শক্তি উপস্থিত হয়েছে? আপনাদের সেই চোখগুলা কোথায় গেছে? বড় বড় রাস্তায় এতদিন কথা বলতেন এই ধরনের জাতীয়তাবাদী, আর এই ধরনের জাতীয়তাবাদীর হলো এই যে একটা আসন দিলেই হলো অথবা 2 টাকা ছিটালেই হলো যারা বিক্রি হয়ে যায়, আমরা তাদেরকে এই লাল পতাকার সৈনিকদের আমরা ভালো করে বাংলাদেশে দেখে নিয়েছি। এগুলা লাল পতাকার ভণ্ড, লাল পতাকা দাঁড়ি। স্বরাষ্ট্রমন্ত্রী ছাগলটাকে বলছি, রয়্যাল এজেন্ট সালাউদ্দিন আহমেদ। জামাত 100% দেশপ্রেমিক, আর বিএনপির 3 ভাগের 1 ভাগ দেশপ্রেমিক, আর আপনি একটা বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী রাজাকার। আপনি দলের একটা বড় পজিশনে বসে আপনি গত পরশুদিন বলছেন বৈতরণী নেতাদের সম্পর্কে স্লিপ অফ টাংস, কিন্তু তারপরেও এই চৈতালি কিন্তু আমলিক নিয়ে বিভিন্ন বিষয়ে কথা বলছে। এমনও বলছে যে তারা বিভিন্ন বিশ্বে মানবাধিকার সংস্থার মাধ্যমে তাদের বক্তব্য তুলে ধরবেন সনাতন ধর্মীদের জন্য আলাদা রাষ্ট্র হিসাবে। আপনার কাছে মনে হচ্ছে স্লিপ অন টাংস, মানে আপনি কত বড় জাউরা, কত বড় দেশদ্রোহী বিএনপির নামে পরিচয়ধারী। ঠিক আছে, আপনি তাকে এখন পর্যন্ত, তার পরিবারকে এখন পর্যন্ত ডাকেন নাই, প্রশ্ন করেন না এবং ক্ষমা চাইতে বলেন নাই।
হয়তো জনগণ তাকে পিটাইছে বা জনগণ তাকে পিটাবে, এটা জনগণের বিষয়, কারণ তারা দেশপ্রেমিক। কিন্তু ইউ আর দ্য ব্লাডি বাস্টার্ড, ইউ আর দ্য ভারতের রয়্যাল এজেন্ট। এই জন্য বলছি জামাত 100% দেশপ্রেমিক, কারণ জামাত যদি 100% দেশপ্রেমিক না হইতো তাহলে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে আমরা যদি পাকিস্তান ছিলাম, সেই সময়ে পাকিস্তানের পক্ষ নিয়ে জামাত সমর্থন করতো না আওয়ামী লীগের ভাষায় বা আমার ভাষায়, আমাদের ভাষায়। কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে জামাত এখনো বাংলাদেশের পক্ষে কথা বলে, কিন্তু জামাত কখনো মুখ দিয়ে বলে নাই আমরা পাকিস্তান, দুই পাকিস্তান এক হবো, মানে বাংলাদেশ আর পাকিস্তান এক হবো। আর এটা কোনোদিন বলবে না জামাতের কারণে, এটা কোনোদিন সম্ভব না। সম্ভব নেই কারণে দুটা ভূখণ্ড আলাদা, যদি একসাথে হইতো সম্ভব হইতো। কিন্তু সেই সময় জামাত ভারতের বিরোধিতা করছে, এখনো জামাত ভারতের বিরোধিতা করে, কিন্তু করে না কারা? করে না আওয়ামী লীগ। এবং আমাদের মধ্যে ওই যে বললাম বিএনপিতে 3টা ভাগ আছে, 3 শ্রেণীর লোক বিএনপি করে। এক শ্রেণীর লোক হয়েছে যারা অরিজিনাল জিয়াউর রহমানকে ভালোবাসে, বাংলাদেশ স্বাধীনতা বিশ্বাসী, বেগম খালেদা জিয়াকে ভালোবাসে, জিয়া পরিবারকে ভালোবাসে, একমাত্র তারা হচ্ছে খাঁটি বিএনপির লোক। আর 2 শ্রেণীর হচ্ছে জারজ বিএনপির লোক। একটা হচ্ছে মানে ধান্দাবাজ, চান্দাবাজ, মানে ওর ঘরের মধ্যে বিএনপি আছে একজন, একজন আওয়ামী লীগ আছে, মানে আওয়ামী লীগের সময় ব্যবসা করবে, বাণিজ্য করবে, দালালি করবে, ঠিক আছে, আর টাকার বিনিময়ে পদ নিবে। একটা হয়েছে আওয়ামী লীগ থেকে আসছে, বিএনপির মধ্যে আওয়ামী লীগের লাত্তি উষ্টা খাইয়ে আসছে আর কি, মিষ্টি মিষ্টি কথা বলছে, হ্যাঁ, হয়তো বেগম খালেদা জিয়া, জিয়াউর রহমান, তারেক রহমান ঢুকাইছে, হ্যাঁ, ওই শহরের বাচ্চারা, ঠিক আছে, বিএনপিকে ভাগ করার জন্য বিএনপির সমস্ত তথ্য, গোপনীয় তথ্য ভারতের রয়ের কাছে প্রচার করে এবং আওয়ামী লীগের কাছে প্রচার করে। এরা হচ্ছে মানে সবসময় দলের মধ্যে দেখবেন জামাতের বিরুদ্ধে একটা কথা বলবো। আমি বিএনপি করি, আমার বাবা যদি গ্রাম সরকার ছিল, সারা জীবন বিএনপি করবো, শুধু তারেক রহমানকে ব্যক্তিগতভাবে, মানে যদি এমন কোনো ভোট হয় বাংলাদেশে, শুধু প্রধানমন্ত্রীর ভোট হয়, আমি তাকে ভোট দিব, ঠিক আছে। কিন্তু এই বিএনপির ভিতরে বৈশা যারা জামাত নিয়ে সমালোচনা করে, তাদেরকে আমি বলবো এরা হচ্ছে আওয়ামী লীগ থেকে আসছে আর কি। আর মানে আগে মুজিবের পাখানা পোশাক খাইয়েছে, এখন হয়েছে মনে করেন নব্য বিএনপি, ঠিক আছে। এখন একটা প্রশ্ন আসতে পারে যে জামাত আমার অপোজিশন দল বর্তমানে, হ্যাঁ, অপোজিশন দল যদি না থাকে সেখানে রাজনীতি করার মজা নাই। জামাতের মধ্যে যেমন 2 নম্বর লোক আছে, চরিত্রহীন আছে, বিএনপির মধ্যেও আছে, কিন্তু দেশপ্রেমিক দিক থেকে জামাত 100% দেশপ্রেমিক বর্তমানে। এবং অতীত ছিল তখন যারা পাকিস্তান ছিল, তারা পাকিস্তান ছিল এক দেশ, অর্থাৎ পাকিস্তানের শাসন আমলে এরা চায় না পাকিস্তান ভাগ হোক। আপনার কথা, আমার কথা, আওয়ামী লীগের কথা আমি মেনে নিলাম, কিন্তু এখনো তারা চায় দেশপ্রেমিক। এই কারণে মানে এরা চায় ভারত যেন বাংলাদেশে দাদাগিরি করতে না পারে। কিন্তু আমাদের অনেক বিএনপি নেতারা ভারতের পক্ষে সাফাই করে, আওয়ামী লীগের নেতারা ভারত বাংলাদেশ স্বামী স্ত্রীর সম্পর্কে বলে, বিএনপি নেতারা বলে স্বামী স্ত্রীর ডিভোর্স হয়ে যাবে, ভারতের সম্পর্ক নষ্ট করা যাবে না। অথচ স্বাধীনতার 50 বছরের ইতিহাসে, 53 বছরের ইতিহাসে, 55 বছরের ইতিহাসে, স্বাধীনতার জন্ম লগ্নের পর থেকে কোনো পাকিস্তানি বাংলাদেশে আইসা বাংলাদেশকে হত্যা করে নাই, কিন্তু ভারতের রক্ষী সীমান্তে বাংলাদেশ হত্যা করছে। কোনো প্রতিবাদ কোনো মাদারচোদ বিএনপি এবং মাদারচোদ কোনো আওয়ামী লীগের দালালরা করে নাই। খালেদা জিয়া করলে করছে, জিয়াউর রহমান করলে করছে, হয়তো তারেক রহমান করবে। তারেক রহমান একা সবকিছু করতে পারবে না। তো এখন আমি একটা প্রশ্ন, বিএনপি যে ভাইয়েরা পথ পাইয়া এই দালালদের, মানে দেশদ্রোহী দালালদের সমর্থন করতেছেন, আপনার দেশে আওয়ামী লীগের জন্ম নেওয়া সন্তান আমার মনে হয় আর কি। খাঁটি বিএনপি হইলে আপনি যে ত্যাগ করছেন, প্রতিজ্ঞা করছেন, তাহলে তো অবশ্যই একটা অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত। আচ্ছা, চৈতালির মতন বৈতালি, এত বড় কথা বলার পর স্বরাষ্ট্রমন্ত্রী কেন তাকে জবাবদিহিতার জন্য ডাকলো না? আমার প্রশ্ন রয়ে গেল সকল বিএনপি ভাই বোনদের কাছে, দেশবাসীর কাছে। দ্বিতীয় কথা, বিএনপি 3 ভাগের 2 ভাগ ভোটে পাশ করছে, আলহামদুলিল্লাহ, এবং এটাই হওয়া উচিত ছিল। জামাত যাই বলুক,
যে বিএনপি ভোট চুরি করছে, হয়তো 50 সিট চুরি করছে, তারপর তো বিএনপি পাশ করছে, বিএনপি পাশ করছে, কারণ বিএনপির জনগণ সমর্থক বাংলাদেশে বেশি। কিন্তু কথা হয়েছে এখন তারেক রহমানকে বলবো, জাতীয় সরকার একটা তৈরি করেন, আপনারা বাজেট করছেন, এই বাজেটের মধ্যে কোন মন্ত্রণালয়ে কোন বাজেট আছে, এই বাজেটগুলির মধ্যে আপনি 2-3টা মন্ত্রী জামাত থেকে দেন, ওই বাজেট দিয়ে দেন, ঠিক আছে? দেখেন বাংলাদেশের জনগণের জন্য তারা কাজ করে না, এটাকে জাতীয় সরকার বলা হয় আমার দৃষ্টি থেকে, ঠিক আছে? অর্থাৎ অপোজিশন দল যেহেতু নির্বাচনে পাশ করছে, কিছু এমপি মন্ত্রী হয়েছে, তাদেরকে মন্ত্রণালয় সুযোগ দেন, এবং সেই মন্ত্রণালয়ে যে বাজেট আপনি করছেন ঠিক ওই বাজেটে তাদেরকে দেন, ওই বাজেট দিয়ে দেখেন তারা আসলে দেশপ্রেমিক কিনা। কিন্তু ওই বাজেট যদি আমার নেতারা চুরি করে, তাহলে আমি তো একজন দেশপ্রেমিক হিসেবে, জিয়ার রহমানের দেশপ্রেমিক হিসাবে, খালেদা জিয়ার দেশপ্রেমিক হিসেবে, ঠিক আছে, যে পরিবারের জন্য, জনগণের জন্য আমি সত্য কথা তো বলবোই। এটা তো দালালদের খারাপ লাগতে পারে যারা চুরি করতে পারবে না, তাই না? কিন্তু মানুষ যেহেতু রাজনীতি করে দেশের জন্য, জনস্বার্থে, আমি তো জনস্বার্থে কথাগুলি বলবো, এটা বাস্তবতা নাকি? মেসেজ ইজ ভেরি ক্লিয়ার। ভিডিও করে ঠিক আছে। ভিডিও করবা সত্যি কথা যদি বলি আমাদেরকে সব মারে মারে লেংরা আসুর কান্দালু জায়গা ভিক্ষা করলে চকিদারে 100 টাকা 150 টাকা দেওয়া লাগে, আর নাহলে ভিক্ষা করা যায় না। কবুতর বিক্রি হর, কুরআন শরীফ বিক্রি হর, ছাগল গরু বিক্রি হইতেছে, ছাগলের গুলো খালি আছে দেখা খাদি বকল দিয়ে বস্তা বুড়া বুড়া বাড়িতে নে, ছাগলের গুলো খালি নাই। তাই দেখেন বিনা অন্যায় এগুলা সত্য কথা বললেই ওরা মারে। হ্যাঁ, আমাদেরকে মারে, অত্যাচার করে। আমরা যে সত্যি কথা যদি বলি আমাদেরকে সব মারে মারে। এই দেখেন না কেন মারিয়া কি করছে, অনেক অত্যাচার সহ্য করছি। এই দেখেন বিনা অন্যায় এগুলা সত্য কথা বললেই ওরা মারে। লেংরা আসুর কান্দালু জায়গা ভিক্ষা করলে চকিদারে 100 টাকা 150 টাকা দেওয়া লাগে, আর নাহলে ভিক্ষা করা যায় না, নাহলে তারা সুসাইড মারা হয়। নামটা চড়াই আনে, ছাগল মরলে বাতি জ্বলে, মৌলবী মরলে জ্বলে না, সেই পাগলের আল্লাহ আছে, খানার দলে চিনে না। আমি গুগাইলে তুমি গুগাই পাইনি, আর দেখি গুগাই পাইনি, আমি গুগাইলে তুমি গুগাই পাইনি দেখি। তার মাঝে দেখি পাগল মরলে বাতি জ্বলে, মৌলবী বলে জ্বলে না। রাস্তার মাঝে মুরুগ আমার দিয়েছে, মনে কয় দিদা আমি বলে মুরুগ দূরে লাগিয়েছি। আমরা পাগল মানুষ, বিক কইরা ভাত খাই রাস্তাঘাটে, ওখান বিক কইরা মিলে না, খাদি বকল দিয়ে বস্তা বুড়া বুড়া বাড়িতে নে, পাগলের গুলো খালি নাই। আর পাগলে এত মুরুখ লইলে পাগলের উপরে অত্যাচার। খাবার গিয়ে দিত খেয়ে দিয়ে সব বাজারে খালি আছে, আমাদের বাজার সিলেটের মধ্যে কোনো খালি নাই, তারা খেতেই পড়ে না, আমরা ঘুম বেলা দিত। এই খাবারগুলো কি করে? হ্যাঁ, অনেক খাবার বড় বড় বর্গা দিকটা বেগ বড়ি বড়ি লইয়া যায় কি পার্সেল। যেদিন সংসদের প্রয়োজন ফুরিয়ে যাবে, যেদিন মনে হবে এই সংসদে আর কথা বলে লাভ নাই, সেদিন সেই সংসদে খোতা হাফিজ বলে আমরা বেরিয়ে আসবো। যাদের নিজেদের কর্মীদের সম্পর্কে নিজেদেরই কোনো দায় এবং দরদ থাকে না, 20 কোটি মানুষের জন্য তাদেরকে দায় এবং দরদ থাকবে। জেলায় জেলায় প্রশাসক বসিয়ে দেওয়া,
এমনকি খেলার মাঠটা পর্যন্ত তারা দলমুক্ত রাখতে পারলেন না। হয় আপনারা বিচার নিশ্চিত করুন, না হয় আপনারা যাওয়ার রাস্তা খুঁজে বের করুন। আপনাদের একজন সিনিয়র নেতা ঘোষণা করে দিয়েছেন নির্মূল করবেন। অতীতে যারা নির্মূল করার ঘোষণা দিয়েছিলেন তারা নিজেরাই আজকে নির্মূল হয়ে গেছে। বাংলাদেশের দিকে কাউকে লাল চোখ দিয়ে তাকাতে দেব না ইনশাআল্লাহ। কোন কালো হাত বাড়ালে সেই হাত গুড়িয়ে দেওয়া হবে। দীর্ঘ 17.5 বছরের ফ্যাসিবাদী শাসনের জাতাকলে পৃষ্ঠ এই জাতিকে আল্লাহ তাআলা আমাদের ছাত্র, শ্রমিক, যুব জনতার আন্দোলনের মধ্য দিয়ে মাত্র 2টি বছর আগে আমাদেরকে মুক্তি দিয়েছিলেন। সেই সময়ে যে দলটি আমাদের মতোই মজলুম ছিল, নির্যাতিত ছিল, আজকে তারা ক্ষমতায় আছে। তারা তখন প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার দাবি করেছিল। নির্বাচনের সময় তারা বলেছিলেন তারা নির্বাচিত হলে ফ্যাসিবাদের হাতে যতগুলা খুন হয়েছে, গুম হয়েছে, নির্যাতন হয়েছে সবগুলার বিচার তারা করবে। ক্ষমতায় বসার পর এখন তাদের সুর পাল্টে গেছে। বিচার তো তারা করছেই না, বরঞ্চ আপনারা শুনেছেন 4 মাসে 600 জনের অধিক মানুষ নির্মমভাবে বাংলার মাটিতে খুন হয়েছে। আরো দুঃখজনক, এই দলটি নিজেদের হাতে নিজেদের কর্মীদেরকেই খুন করেছে। যাদের নিজেদের কর্মীদের সম্পর্কে নিজেদেরই কোনো দায় এবং দরদ থাকে না, 20 কোটি মানুষের জন্য তাদের কি দায় এবং দরদ থাকবে? আমরা কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। লজ্জার বিষয়, ফ্যাসিবাদ থেকে মুক্ত হওয়ার কথা বলে ঠিক ফ্যাসিবাদের রাজপথ ধরেই তারা এখন হাঁটা শুরু করেছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিভিন্ন ব্যাংকে অযাচিত হস্তক্ষেপ, বিশ্ববিদ্যালয় কলেজগুলা দলীয় অনুগত লোকদেরকে দিয়ে দখল করা, জেলায় জেলায় প্রশাসক বসিয়ে দেওয়া, এমনকি খেলার মাঠটা পর্যন্ত তারা দলমুক্ত রাখতে পারলেন না। এইভাবে তারা আবার কার্যত একদলীয় ফ্যাসিবাদী শাসনের দিকেই আগাচ্ছেন। বন্ধুরা, বাংলাদেশ কিন্তু বারবার বিপ্লবের সাক্ষী। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, হয় আপনারা বিচার নিশ্চিত করুন, না হয় আপনারা যাওয়ার রাস্তা খুঁজে বের করুন। আপনারা যে পথে হাঁটছেন, সংসদে আমরা প্রত্যেকটি বিষয় সেখানে আমরা প্রতিবাদ করছি। 2/3 কিভাবে পেয়েছেন আপনারাই ভালো জানেন, আর দেশের জনগণও জানে, এবং এই ব্যাপারে কিছু রাজ সাক্ষীও ইতিমধ্যে পাওয়া গেছে। আপনাদের দলের ভিতর থেকে পাওয়া গেছে, বিগত সরকারের মধ্য থেকেও পাওয়া গেছে। এই রাস্তায় আমাদের কলিজার টুকরা বিপ্লবের প্রতীক শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। তার বিচারও ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। এখন পর্যন্ত চার্জশিটটি দেওয়া হয় নাই। কাকে খুশি করার জন্য, কোন সত্যকে আড়াল করার জন্য এটা করা হচ্ছে জনগণ জানতে চায়। এই 21 তারিখ, মাত্র 2 দিন আগে গাইবান্ধা ইতিমধ্যেই বলা হয়েছে ছাত্র শিবিরের একজন তরুণ নেতাকে গলাকটে স্পষ্ট দিবালুকে সেই ফ্যাসিবাদী কায়দায় হত্যা করা হয়েছে। হ্যাঁ, হত্যা করে মানুষকে দুনিয়া থেকে বিদায় দেওয়া যাবে, কিন্তু কোনো আদর্শকে খুন করা যাবে না। এদেশের মানুষের অন্তরে, কলিজায়, হৃদয়ে, মগজে সব জায়গায় বসে আছে মজবুত ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। এই আদর্শকে নির্মূল করার চিন্তা করবেন না। যদিও আপনাদের একজন সিনিয়র নেতা ঘোষণা করে দিয়েছেন নির্মূল করবেন, অতীতে যারা নির্মূল করার ঘোষণা দিয়েছিলেন তারা নিজেরাই আজকে নির্মূল হয়ে গেছে। নির্মূল বেশি করবেন না, এটা এক ধরনের ভাইরাস।
এই ফেসিবাদের ভাইরাস, চাঁদাবাজির ভাইরাস, দুর্নীতির ভাইরাস, দলীয় শাসনের ভাইরাস, এই সকল ভাইরাস মুক্ত করার জন্য আরেকটি বিপ্লব অনিবার্য হয়ে উঠেছে। সেই বিপ্লবের জন্য আপনারা কি প্রস্তুত? মানুষের জীবন, ইজ্জত এবং সম্পদ, দেশের সীমানার জন্য আরেকবার কি জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন? বন্ধুরা, এই বয়সে আমি এবং আমরা পিছিয়ে থাকব না, সম্মুখ সারিতে থাকব, আড়ালে আবদার নয়। তবুও বাংলাদেশের দিকে কাউকে লাল চোখ দিয়ে তাকাতে দেব না ইনশাআল্লাহ। কোন কালো হাত বাড়ালে সেই হাত গুড়িয়ে দেওয়া হবে। 20 কোটি মানুষের 40 কোটি হাত এই দেশকে পাহারা দেবে ইনশাআল্লাহ। কারো বাবার সাধ্য নাই এ দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিয়ে টানাটানি করা। মহান আল্লাহর উপর ভরসা করে আপনাদেরকে আগামীর সেই বিপ্লবের দাওয়াত আজকে দিয়ে রাখলাম। সংসদে যতদিন পর্যন্ত কথা বলার পরিবেশ থাকবে, জাতির স্বার্থে যতদিন পর্যন্ত থাকার দরকার হবে, তার বাইরে আমরা 1 সেকেন্ডও থাকব না। যেদিন সংসদের প্রয়োজন ফুরিয়ে যাবে, যেদিন মনে হবে এই সংসদে আর কথা বলে লাভ নাই, সেদিন সেই সংসদে খোতা হাফিজ বলে আমরা বেরিয়ে আসব। প্রস্তুত থাকুন সেই বিপ্লবের জন্য। অন্যায়ের সাথে কোনো আপত নয়, নতুন পুরাতন কোনো ফেসিবাদ মানি না। পুরাতন পরিত্যাজ্য, নূতন ঘৃণিত, কোনো ফেসিবাদ মানব না ইনশাআল্লাহ। জীবন যাবে, জীবন একটাই, সেই জীবন যাবে আল্লাহর জন্যে, সেই জীবন যাবে মানুষের জন্য। আমাদের স্কুলে যায় ছাত্রছাত্রীরা, ছেলে মেয়েরা, তাদেরকে কোন রকম একটা হলেও অস্ত্র, একটা ছুরি হলেও, চাকু হলেও ওদের ব্যাগে দিবেন, ওদেরকে শিখাবেন। যদি আপনাকে প্রতিহত করে একজন হলেও মার্ডার করে দিবেন। এখান থেকেই শিক্ষা নেওয়া উচিত, এই ছুরি থেকেই শিক্ষা নেবে আমাদের ছেলে মেয়েরা। সেটা আজকের বিষয় নয়, আমাদের নিজেকেই রুখে দাঁড়াতে হবে। এসব আমাদের নিজেদেরকেই রুখে দিতে হবে। সরকার কি করবে, সে কি করবে, এসব আমাদের দেখার বিষয় নয়, আমাদের নিজেদেরকে কন্ট্রোল হতে হবে। আমরা এমন কাজ করব মিলেমিশে। হিন্দুরা অনেক জনশালী পৃথিবীতে। আমাদের একজন প্রভু, তার কথা পশু পক্ষীরাও শুধু বুঝতে পারছিল, তার কণ্ঠস্বরে পাখিরাও পর্যন্ত চলে আসছিল। ওই উগ্রবাদী মূর্খের দলে না, তাকে চিনে নাই বিশেষে। আমরা এইরকম হিন্দু, পশু পাখিরও আমাদের কথা বুঝে। আমাদের ভগবান শ্রীরামচন্দ্র, সে একজন রাজা ছিলেন। সে বাংলাদেশ, ভারত, বিভিন্ন পুরো ভারতবর্ষের রাজা ছিলেন। সে রামের নামে সুদূর জেলায় স্থাপনা আছে। এ রাম সহজ নয়, এ রামের নামে সারা বাংলাদেশে রামের নামে স্থাপনা আছে, এলাকা আছে, ভাড়া আছে, সবকিছু আছে। তাই আমি বেশি কথা বলবো না। এখানে আমাদের যেগুলো নদী আছে, ব্রহ্মপুত্র নদী, দলেশ্বরী, কর্ণফুলী, মাতামহরী, এখানে সবকিছু হিন্দুর নাম। তাতে আমরা পূর্বাভাস পাই এই জমিন সৃষ্টি হিন্দুর হাতে দিয়ে আছে। আমরা সৃষ্টি, আমরা বিনাশও আমরা করতে জানি, আমরা রুখে দিব। সেই মৌলবাদীর, উগ্রবাদীর এসব আমরা রেখে দিব। আমরা একজোড় হয়ে আমরা শক্তি সঞ্চয় করবো। ভাই উচিত শিক্ষা দিচ্ছে চৈতালিকে, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। দেখেন ভিডিওটা দেখেন।
ঘাড় ধাক্কা কেন, ওরে পাছাটার ভিতর লাথি দিয়ে তারপর ওরে বের করে দেওয়া উচিত। আপনারা কি বলেন প্রিয় ভিউয়ার্স? এটাকেই বলে ঠেলার নাম বাবাজি। ঠেলাটা যদি জায়গা মতো দেওয়া যায় না, তাইলে কিন্তু থলের বিড়ালও গাছে উঠতে বাধ্য হয়। কথার ধরনই বদলাই গেছে। দেখেন এখন চৈতালি রায় কি বলে। খুব ভয় পাইয়া গেছে দিদিটা। দেখেন তার কথাগুলা শেষ পর্যন্ত শুনেন আগে। গানে আছে যে আগে কি সুন্দর দিন কাটাতাম, হিন্দু মুসলিম মিলে সেরকম বাংলাদেশে থাকতে চাই। দুঃখ করে কিন্তু বলতেছি যে আমাদের প্রতি আপনাদের যদি এরকম ঘৃণা থাকে, এরকম রাগ থাকে, আমাদের প্রতি যদি আপনাদের এতই তীব্র রাগ থাকে, তো আমরা প্রদেশ চাই না। আমরা সেই অতীতে যেরকম পুরো বাংলাদেশে থেকেছি হিন্দু মুসলিম মিলে সেরকম বাংলাদেশে থাকতে চাই। আমরা কোনো মুসলমান ভাইকে পাকিস্তানে পাঠাতে চাই না, কারণ কোনো মুসলমান ভাইকে যদি পাকিস্তানে পাঠাই সেটা আমার ভাই চলে যাবে। কিন্তু আমি চাই মূলত সেই বাংলাদেশ, যে বাংলাদেশে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ মিলে একাকার করতাম। যে গানে আছে যে আগে কি সুন্দর দিন কাটাতাম, আমরা যেরকম মুসলিম ভাইদের ইফতারে যেতাম, মুসলিম ভাইরা মারা গেলে আমরা সেই জানাজায় শরীক হতাম, ঠিক সেরকমই মুসলিম ভাইরা আমাদের মন্দিরে এসে আমাদের প্রসাদ বিতরণ করতো, প্রসাদ খেত এবং পূজার অনেক কাজকর্ম করতো। আমরা এরকম বাংলাদেশ চাই, যে বাংলাদেশে বলা লাগবে না দুঃখ প্রকাশ করে যে একটি প্রদেশ করেন। প্রদেশ কখনোই চাই না। আমি ব্যক্তিগতভাবে বলেছি, এটা কিন্তু কোনো সংগঠন কেউ কিছু বলেনি, আর আমি নিজেও চাই না। কারণ আমি বড় হয়েছি মুসলিমদের সাথে, উৎসব করেছি মুসলিমদের সাথে, এখনো চলছি মুসলিমদের সাথে। কি বুঝলেন কথাগুলা শুই না? বুঝতে পারছেন? ঠেলার নাম বাবাজি এটাকেই বলে। মনে রাখো, আমাদের ধর্ম নিয়ে কেউ অবমাননা করবে, আমরা কাউকে এক বিন্দু ছাড় দিব না। ভিডিওটা শেয়ার করে সবাইরে দেখার সুযোগ করে দেন। কথার সুর কেমন চেঞ্জ হয়ে গেছে দেখছেন? জনকে চাকরি দেওয়া হয়েছে। এসব অভিযোগের ভিত্তিতেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে তদন্ত চালানো হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানায় 2014 থেকে 2024 সালের মধ্যে নিয়োগ পাওয়া কনস্টেবলদের স্থায়ী ঠিকানা, রাজনৈতিক পরিচয় এবং নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ রয়েছে, এক জেলার প্রার্থীকে অন্য জেলার কোটায় দেখিয়ে চাকরি দেওয়া হয়েছে। আবার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ মেধাবীদের বাদ দিয়ে রাজনৈতিক সুপারিশ প্রাপ্তদের নিয়োগ দেওয়া হয়েছে। এমনকি অর্থের বিনিময়ে আলাদা কক্ষে পরীক্ষা নেওয়ার অভিযোগও তদন্তের আওতায় এসেছে। পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় 64 জেলায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিটি কমিটিতে জেলা পুলিশ সুপারকে প্রধান করে অতিরিক্ত পুলিশ সুপার, ডিআইও 1 ও রিজার্ভ অফিস ইন্সপেক্টরকে সদস্য রাখা হয়েছে। তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা পেরিয়ে গেলেও এখনও যাচাই কার্যক্রম চলছে। মাঠ পর্যায়ের কর্মকর্তারা বলছেন, স্থায়ী ঠিকানা বা রাজনৈতিক পরিচয় যাচাই সহজ হলেও নিয়োগ পরীক্ষায় অনৈতিক সুবিধা নেওয়ার প্রমাণ সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে। পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন ফকির বলেছেন, গত 10 বছরে পুলিশের নিয়োগে বিভিন্ন ধরনের জালিয়াতির অভিযোগ এসেছে, তাই বিষয়গুলো তদন্ত করা হচ্ছে। পুলিশ সদর দপ্তরের কনফিডেন্সিয়াল শাখার ডিআইজি কামরুল আহসান জানান, জেলা থেকে প্রতিবেদন আসা শুরু হয়েছে। সব প্রতিবেদন হাতে পেলেই পুরো চিত্র স্পষ্ট হবে। এদিকে শুধু কনস্টেবল নয়, আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া প্রায় 15,000 উপপরিদর্শক এসআই নিয়োগ নিয়েও প্রশ্ন উঠেছে। বিশেষ করে গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর ও কিশোরগঞ্জের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়ার অভিযোগ তদন্তে গুরুত্ব পাচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, কনস্টেবল নিয়োগ তদন্ত শেষ হলে এসআই নিয়োগও যাচাই বাছাইয়ের আওতায় আনা হবে। নাবিলা রহিম, সময়ের আলো। অথচ শরীয়তপুরে একটি গ্রামে 270 জন পুলিশ নিয়োগ দিয়েছে। শরীয়তপুরের এক গ্রামের 270 জন ব্যক্তিকে কেউ চিনে না শরীয়তপুর এলাকার মানুষ। এগুলো হচ্ছে ভারতীয়রা, মানে আওয়ামী লীগকে সাপোর্ট করার জন্য, আওয়ামী লীগের পক্ষে কাজ করার জন্য কি পুলিশে নিয়োগ হয়েছিল। সবগুলোর ঠিকানা দিয়েছিল শরীয়তপুর, এক গ্রামে 270 জন। আলহামদুলিল্লাহ, যদি সে এইভাবে যদি সে যাচাই বাছাই করে যদি সে এদেরকে ধরতে পারে, তাহলে বাংলাদেশের সাধারণ মানুষের কপাল খুলে যাবে। সব সময় জানতাম যে মানুষ মারা যাওয়ার পরে অন্ধকার কবরে চলে যায়, কিন্তু আজকে আমি দুনিয়াতে বেঁচে থাকার পরও পৃথিবীটা আমার কাছে অন্ধকার। আমাকে রাতভর নির্যাতন করে সকালবেলা আমার 2 চোখ ছুরি দিয়ে উপড়াই ফেলে
2016 সালের 21শে জুলাই আমাকে ছলে বলে কুমিল্লা শহর থেকে অপহরণ করা হয়। উপজেলা আর জেলা হচ্ছে কুমিল্লা। আমি বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সোশ্যোলজির মাস্টার্সের স্টুডেন্ট প্লাস ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত। তো আমার পরিবার হচ্ছে বিএনপি পরিবার। আমরা 5 ভাই, 5 ভাইয়ের মধ্যে সকলে বিএনপির রাজনীতির সাথে যুক্ত। আমার বড় ভাই পাশে যিনি আছেন ইয়াসিন আরাফাত, উনি হচ্ছে সাবেক ছাত্রদল নেতা, যুবদল নেতা, বর্তমানে বিএনপির রাজনীতির সাথে যুক্ত। এই বিষয়টা মেনে নিতে পারেননি আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এম.এ. জাহের এমপি। তিনি কুমিল্লা 5-এর সাবেক এমপি এবং কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তয়েব ওপি সহ যাদেরকে আজকে আমি আসামি করেছি, তারা বিভিন্নভাবে আমার পরিবারের উপরে 8 সালের পর থেকে বিভিন্ন নির্যাতন নিপীড়ন শুরু করেছে। আমার বড় ভাইকে ইয়াসিন আরাফাত, ওনাকে 8 সালের পর থেকে অনেকবার গ্রেফতার করে দীর্ঘদিন কারাগারে বন্দী ছিল এবং একটা সময় 15 সালে যখন অবরোধ চলতেছিল তখন আমার বড় ভাইকে ক্রস ফায়ার এবং গ্রেফতার করে গুম করার একটি ষড়যন্ত্র হওয়ার কারণে আমার বড় ভাই এলাকা ছেড়ে চলে যায়, ফেরারি আসামি হিসেবে ফেরারি জীবনযাপন করত। ঠিক তারই ধারাবাহিকতায় 2016 সালের 21শে জুলাই আমাকে ছলে বলে কুমিল্লা শহর থেকে অপহরণ করা হয়। এম.এ. জাহের এবং আবু তৈয়ব ওপির গংদের নেতৃত্বে আমাকে কুমিল্লা শহর রেল স্টেশন এলাকা থেকে অপহরণ করে ওপির পশ্চিম বাগিচাগাঁও কুমিল্লা শহরে ওই বাসায় নিয়ে নির্যাতন করে। এর পরবর্তী সময় আমাকে গ্রামের দিকে এম.এ. জাহের এমপি তার বাসায় নিয়ে যায়। ওখান থেকে একটি পরিত্যক্ত বিল্ডিং এর মধ্যে ঢুকিয়ে আমাকে রাতভর নির্যাতন করে। সকালবেলা তিস্তা ব্যারেজ প্রকল্প চায়নার হাতে তুলে দেওয়ার কথা বলে আমি একটি ভিডিও করেছিলাম। আমি কে? আমার কথা মতো কি সরকার সত্যি সত্যি তুলে দিবে? সরকার যা ভালো মনে করবে তাই করবে। কিন্তু আমাকে যে হারে গালাগাল করা হয়েছে, আপনারা যদি ওই ভিডিওটা নিচে যান তাহলে দেখতে পাবেন। আমি পাকিস্তানের সন্তান, পাকিস্তানি বীজ, মুখে আনা যাবে না এমন সব গালিগালাজ। তো তোমাদের উদ্দেশ্যে বলি, তোমাদের কি মাথায় একবারও আসে না যে 25শে মার্চ কাল রাত্রিতে আমাদের শ্রেষ্ঠ সন্তানদেরকে পাকিস্তানিরা হত্যা করলো, সকল বুদ্ধিজীবীকে মেরে ফেললো, শেখ মুজিবকে কেন বাঁচিয়ে রাখলো? ওই সময় শেখ মুজিবের চাইতে বড় বুদ্ধিজীবী তো বাংলাদেশে কেউ ছিল না। শেখ পরিবারের একটা সদস্যকেও কেন মারলো না? শেখ হাসিনার জামাই, ওনার মতো বিজ্ঞানী তো এখন পর্যন্ত কেউ নাই, ওনাকেও মারলো না। শুধুমাত্র আমাদের দেশের শ্রেষ্ঠ সন্তানদেরকে পাকিস্তানিরা হত্যা করলো। কেন করলো? তোমাদের মাথায় এই প্রশ্নগুলো আসে না যে শেখ মুজিবকে কেন তারা বাঁচায় রাখছিল? এগুলা প্রশ্ন করো নিজে নিজে, আরেকজনকে গালি দেওয়ার আগে এগুলা নিজেদেরকে নিজেরা জিজ্ঞাসা করো। যে চাঁদার কবিতা দিছে, কিসের উপর চাঁদা দেবো তার কোনো নির্দিষ্ট নাই। ওনারা সব কিছুর উপর চাঁদা চাই, মাছ, বাস, তারপরে তেল, বরফ, তারপরে এই যে সাধারণ পানি, মানুষের জীবন, যেতে পানি খেয়ে মানুষের জীবন চলে, তারপর তার চাঁদা বসাইছে। আমরা গভর্নমেন্টকে যদি সবাই রেভিনিউ দেয় আমরাও দিব, কিন্তু আমরা রেভিনিউ চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে দিব। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাধ্যমে আমরা চাই সরকার রাজস্ব পাক। এখানে আমরা বুঝছি সবাই, আমরা দুটা ভাত খাইতেছে, আমরা চাঁদাবাদি কেলে এখানে চলবো। তোমরা থাকতে পারবে না, তোমরা খাইতে পারবে না, এখানে কি চাঁদাবাদি? না, এখানে কোনো সময় দেখি না, আজকে 2 বছর ধরে দেখতেছি। গতবার প্রথম আসছিল সিজনের শেষের দিকে, আর এখন
খাতা বালা করে চাইছে একটা ছাত্রছাত্রী বোর্ডের খাতা। ভিডিওতে যে দৃশ্য দেখা যাচ্ছে তা শুনলে নিশ্চয়ই আপনি অবাক হবেন। তো এটা লাইভ তোরে দিয়ে বাচ্চু স্যার খাতাটা চাওয়াইতেছে স্কুলের হেড স্যার এবারে এটা তিনি একজন ছাত্র অথচ দেখছেন বোর্ডের এসএসসি পরীক্ষার বিজ্ঞানের খাতা। সত্যি অবাক করার মতো ঘটনা, যা একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ, তার স্বপ্ন আর পরিশ্রমের প্রতিচ্ছবি। অথচ সেই খাতা মূল্যায়নের কথা দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের, কিন্তু সেই খাতা যখন চলে যায় একজন ছাত্রের হাতে, তখন প্রশ্ন ওঠে কোথায় আমাদের শিক্ষা ব্যবস্থার জবাবদিহিতা। এই অঙ্কটা কি ত্যাগ হইব ক অঙ্কটা হয়েছে না, তুই করছিস তুই অঙ্কটা পারছি তুই কয়টার সমাধানটা কি উত্তর 4000 হইলে কি অঙ্ক হয়ে গেছে গা? উত্তরটা তোমার আমি দেখাই তোমার তো বুড়ের খাতা তোরে দিয়ে চাওয়া আর খাতা দেখার এই দৃশ্য ধারণ করেন এক ব্যক্তি। ওই সময় তাকে বলতে শোনা যাচ্ছে খাতাটা বালাকুইরা সাইজ, ছাত্রছাত্রীর বোর্ডের খাতা, এটা একটা লাইভ। তো তোরে দিয়া বাচ্চু স্যার খাতা দিয়ে চাওয়াইতেছে কে? এটা তো বিজ্ঞানের খাতা। উত্তরে যিনি খাতা দেখছেন তিনি বলছেন, তো এটাই তো বালা, আমি যে নাম্বার দিব এই নাম্বার কোনো স্যারই দিব না। তো এটা লাইভ তোরে দিয়ে বাচ্চু স্যার খাতাটা চাওয়াইতেছে স্কুলের হেড স্যার এবারে এটা আমি যাত্রা ভাস করে যে নাম্বার দেন বাচ্চা জীবনে এই নাম্বার দিত। তো বুড়ের খাতা তোরে দিয়ে চাওয়া আর তুই নাম্বার দিবি ঠিক আছে, কিন্তু বাচ্চু স্যার এটা তো সাউন্ডটা ঠিক হয় না ছোট ভাই। আমরা তুই দেখ বিজ্ঞান খাতাই লাইফ, একটা মানুষের লাইফ এটা বিবেচনা করে করতে বিবেচনা কই করবি, এদি 1 নাম্বার দেখ। তাদের দুজনের এমন কথোপকথন ভাইরাল নেট দুনিয়ায়। আর এমন অভিযোগ উঠেছে কুমিল্লার দেবিদ্বার উপজেলার আব্দুল্লাপুর হাজী আমির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাচ্চু মিয়ার বিরুদ্ধে, যিনি বোর্ড পরীক্ষার খাতা একজন ছাত্রকে দিয়ে দেখার দায়িত্ব দেন। তো এটা লাইভ তোরে দিয়ে বাচ্চু স্যার খাতাটা চাওয়াইতেছে। একটি নম্বর কখনো শুধু নম্বর নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে একজন শিক্ষার্থীর মেধা, পরিশ্রম, পরিবারের আশা আর ভবিষ্যতের পথ চলা। এই ঘটনার নিন্দা জানিয়ে অভিভাবকরা বলছেন, যদি পরীক্ষার খাতা মূল্যায়নের মতো স্পর্শকাতর দায়িত্বে স্বচ্ছতা না থাকে, তাহলে পুরো শিক্ষা ব্যবস্থার প্রতি মানুষের আস্থা উঠে যায়। এমন ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল। কারণ একটি খাতা শুধু কয়েকটি পৃষ্ঠাই নয়, এটি একজন শিক্ষার্থীর জীবনের গল্প, ভবিষ্যতের হাতছানি। অঙ্কটা হইছে না, তুই করছিস তুই অঙ্কটা পারছি তুই কয়টার সমাধানটা কি উত্তর 4000 হইলে কি অঙ্ক হয়ে গেছে গা? উত্তরটা তোমার আমি দেখাই। এইচ এম নাহিয়ান, বৈশাখী সংবাদ।